আমাদের মূলত ইমেজের নামটা হবে। যেমন ধরুন আমি আমার ইমেজের নামটা দিলাম, রাইট? এটা মূলত হচ্ছে আমাদের ইমেজ নামটা সেট করবে। এখন এটা যদি আমি একটা রিফ্রেশ দিই, তো এখানের মধ্যে এই সেম জিনিসই দেখাচ্ছে টাইটেল, বাট এটাকে যদি আমি এখন আপনার ইন্সপেক্ট করি, তাহলে এখানে আমার ইমেজের নামটা এখানের মধ্যে দেখাচ্ছে। তো মূলত যখন আপনার এটা Google ইনডেক্সড হবে, Google এর মধ্যে কোনদিন এই ফ্রন্ট পেজ এভাবে দেখায় না। সবসময় এভাবে কোড আকারেই দেখাবে। তো কোড আকারের হুম। মধ্যে আপনার এই যে ইমেজ নামটা, এই ইমেজ নামটা আপনার ওদের ডেটাবেসে স্টোর হবে। তো যখন কেউ দেওয়ার জন্য ইমেজ সার্চ মারবে বা কোন প্রকার ইমেজ সার্চ মারবে, ধরেন মাঙ্কি উইথ ব্যানানা সার্চ মারলো, তখন ওই ডেটাবেসে রিটার্ন মেসেজ দিয়ে ওই ইমেজ গুলোকে আমাদের কাছে পাঠাবে। বুঝলাম স্যার। এতটুকু তো বুঝা গেল। তো এর পরবর্তীতে আমরা আরো ২ টা জিনিস শিখবো, সেটা হচ্ছে লিস্ট আর টেবল। আচ্ছা স্যার, ব্রেকটা কি প্রত্যেক লাইনে ইউজ করতে হয়, যাতে নেক্সট লাইন করতে হবে এরকম বিআর ট্যাগটা কি প্রত্যেক লাইনে ইউজ করতে হয়? মানে ব্রেক ট্যাগটা এটা আপনি হ্যাঁ। ইউজ করতে পারেন, নাও করতে পারেন। ওইটা আপনারা যখন HTML এর মধ্যে CSS ইন্টিগ্রেট করে দেবেন, তখন ওইটার হ্যাঁ। মধ্যে একটা সিম্পল ফাংশন এড করে দিলেন যে প্রতি লাইন একটার পর একটা আসবে একটা নির্দিষ্ট কোটেশন এর পর। আর যদি আপনি আচ্ছা। পুরাদমে স্ট্যাটিক এ যান গিয়ে, তখন এই ব্রেক ট্যাগটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। কারণ যেমন আমরা মূলত HTML CSS শিখাচ্ছি, কিন্তু আপনারা যখন ওয়েব পেজে যাবেন, মানে ওয়েবসাইটে তৈরি করতে যাবেন, তখন কোনোদিনই আপনারা এইভাবে বানাবেন না। কারণ এগুলো স্ট্যাটিক ওয়েবসাইট। আর স্ট্যাটিক ওয়েবসাইট কোনোদিন ইউজার ফ্রেন্ডলি বা ডেভেলপারদের জন্য ভালো না। এটা মূলত শেখার জন্য। এটা আমরা মূলত শিখতেছি যাতে আমরা পরবর্তীতে যখন এরকম এই টাইপের কাজগুলো করব, এই টাইপের জিনিসগুলো, তখন আমরা এই ফাংশন গুলোই ব্যবহার করব এখানে। বাট এখানের ক্ষেত্রে কখন কি হবে, অর্থাৎ ধরেন আমি একটা লেখা লিখলাম। তো কোন লেখাটার পর কি হবে এই জিনিসটা মূলত ব্যাক এন্ড এ সামলায়, অর্থাৎ আপনার ডেটাবেসে ঠিক করে। যে মানে এই এক লাইনের পর, এই একটা লাইনের পর আপনার কি এই বিআর ট্যাগটা বসবে নাকি বসবে না, বসার দরকার আছে নাকি নাই, এটা মূলত আপনার ব্যাক এন্ডে থাকা ডেটাবেসে ডিসাইড করে। এবং এই ডেটাবেসে পিএইচপি লজিকের উপর বেস করেই মূলত কাজটা করে। আচ্ছা। যেমন এখানে দেখেন, এক লাইনের পর আরেক লাইন, আবার এখানের মধ্যে একটা লাইনের পর একদম ডাইরেক্ট ভেঙে আরেক লাইন এসে গেছে। তো এটা যখন আমরা লিখতেছি তখন এটা ওভাবেই শো হচ্ছে, এটা ডেটাবেসের মেইন কাজ। এখানের ক্ষেত্রে আমরা এটা দিয়েছি কারণ এটা আমরা স্ট্যাটিক ওয়েবসাইট, এটা পুরোটা হচ্ছে একটা স্ট্যাটিক। যখন ডাইনামিক এ যাব তখন আমরা এই বিয়ার ট্যাগটা দিয়ে ভেঙে দেব। ঠিক আছে। তো এর আগে ক্লাসে আমরা লিস্ট সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম, যেমন অর্ডার বা আনঅর্ডার লিস্ট। আজকে আমরা লিস্টেরই একটা ফাংশন, অর্ডার আর আনঅর্ডারের মধ্যে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে নেস্টেড লিস্ট আর ডিসক্রিপশন লিস্ট। এগুলো মূলত বানায় কিভাবে। তো এই ক্ষেত্রে আপনার এই ফাংশন গুলো আমি একটু সরিয়ে দিই, যেমন এটা এখন আর লাগছে না। এই ক্ষেত্রে আপনার কিছু ট্যাগ জানতে হবে। প্রথমত হচ্ছে আপনার টেবল, যেমন ধরেন টেবল ট্যাগ। এই টেবল ট্যাগ দিয়ে মূলত আপনার টেবলস তৈরি করা হয়। এরপর হচ্ছে আপনার টিআর ট্যাগ, টিএইচ ট্যাগ, টিডি ট্যাগ, ক্যাপশন, টি হ্যাট, টি বডি, টি ফুড, কল গ্রুপ। এই শুরুর দিকে যতগুলো টি টি বললাম, তো টি মানে হচ্ছে টেবল, আর বাকি সবগুলো হচ্ছে ওদের কাজ। তো টিআর মানে হচ্ছে যে টেবল রো। অর্থাৎ ধরেন আপনি একটা টেবল বানিয়েছেন, যেমন অনেক অনেক ধরনের বিল থাকে। তো এই যে বিলের যে টেবলস গুলো থাকে, যেমন এখানে আরেকটা আমি এক্সাম্পল দিয়ে বুঝে দিই। যেমন ধরেন হ্যাঁ, আমরা HTML পুরো রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই এগুলো বাদ করে দিই। আমি এখানে টাইটেল দিই লিস্ট এক্সাম্পল। লিস্ট এক্সাম্পল দিলে টাইটেল দিয়ে লিস্ট এক্সাম্পল দিলে আমার বডির মধ্যেই আমাদের মূলত যে কোড গুলো হয়। তো এর আগে আমরা অনেকগুলো লিস্ট বানানো শিখেছিলাম, যে অর্ডার এবং আনঅর্ডার। তো প্রথম একটা আমরা আনঅর্ডার লিস্ট বানিয়ে নিই। তো এটার আমি আগে টাইটেল সেট করি। H1 দিয়ে আমি একটা টাইটেল দেবো, যেহেতু টাইটেল সবসময় ইয়া হয়। আমি আনঅর্ডার লিস্ট
রাইট? এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেলের নিচে আমাদের মূলত বাকি জিনিসগুলো হবে। তো আনঅর্ডার লিস্টের জন্য আমরা এর আগের বার দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে ইউএল, অর্থাৎ আনঅর্ডার লিস্ট ইউএল। তো ইউএল এর আর ইউএল এর ভিতরে আপনার লিস্ট তৈরি হয়। ইউএলটাকে আমি এভাবে করি এবং ইউএল এর ভিতর লিস্ট তৈরি করার জন্য আমরা এলআই ট্যাগ ব্যবহার করব, যেটা মূলত লিস্ট ট্যাগ। লিস্ট ট্যাগ, এই লিস্ট ট্যাগের ভিতরে আপনার জিনিসগুলো হয় যেমন ফার্স্ট, সিম্পলি কপি করে কপি পেস্ট করে দিই, বেশি ভালো হবে। ফার্স্ট, থার্ড, এটা সেকেন্ড। এটা মূলত হচ্ছে আমাদের একটা লিস্ট, রাইট? এটাকে যদি আমরা এখানে যাই এবং একটা রিফ্রেশ দিই, এটা হচ্ছে আমাদের একটা লিস্ট 1 2 3। এটা আনঅর্ডার লিস্ট, মানে বুলেট পয়েন্ট হিসেবে আসছে। এটা আমরা ক্লোজ আপ করে দিই। তো এই আনঅর্ডার লিস্টের মধ্যে আমরা এবার চাচ্ছি যে যেমন এই লিস্ট ফরম্যাটেই অনেক রকমের, যেমন ধরেন এই যে এখানে, তো এগুলো হচ্ছে এক ধরনের লিস্ট। লিস্ট, সরি, এখানে এই যেমন এটা হচ্ছে একটা লিস্ট। এই লিস্টের মধ্যে এগুলো লিঙ্ক হিসেবে কাজ করছে। তো লিঙ্ক গুলো আমরা কিভাবে অ্যাড করবো? এই লিঙ্ক গুলো আমরা অ্যাড করবো যে এ ট্যাগ দিয়ে। তো যেমন এর আগে বাটন হোক বা সব ক্ষেত্রে এ ট্যাগ দিয়ে আপনি লিঙ্ক গুলো অ্যাড করবেন। তো লিঙ্ক অ্যাড করার জন্য আপনি এখানে জাস্ট এই লেখার আগে এ ট্যাগ নিয়ে নেবেন। এই ট্যাগটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এই ট্যাগ, এবার এই ট্যাগ এদিকে ক্লোজ হবে, এদিকে আপনার ফার্স্ট টাইম মুছে দিই। আপনার মূল লেখাটা হবে যে এই ট্যাগের ভিতর। এটাকে একটু জুম করে নিই। তো এখানের মধ্যে প্রথমে আমরা লিস্ট নিলাম। এবার লিস্টের ভিতর একটু জায়গা করে আমরা একটা এ ট্যাগ নিলাম। এ ট্যাগের ভিতর আমরা ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের ভিতর আমাদের মূল লেখাটা থাকবে। এবং এই ওপেন ট্যাগের ভিতর আমরা একটা এইচআরএফ নেব, যেখানের মধ্যে আমাদের লেখাটা থাকবে। তো লেখা তো নেই, তো আমি একটা আপাতত ইয়া থাকবে, ইউআরএল থাকবে। এভাবে সেভ করলাম। এখন যদি আমি যাই এবং একটা রিফ্রেশ দিই, তো এটা হচ্ছে আমার এরকম এই যে লেখা কিছুটা এখানের মতো, এখানে যেরকম ভাবে আসছে লিস্ট আকারে, তো এটাও সেম। তো এখানে যে এই লিস্ট আকারে আসছে এইটা আমরা পিএইচপির মধ্যে ওরকম ভাবে ফুটার ডট পিএইচপির মধ্যে ওভাবে লজিকটা সেট করে দিয়েছি পিএইচপি, যে যতবারই আমরা নতুন ক্যাটাগরি বা নতুন বিভাগ সেট করব ওগুলো এইভাবে আসবে এবং ডেটাবেস এভাবে ওগুলোকে ইন্ডেক্স করাবে। এবং যখন ইন্ডেক্সড হবে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে এইচটিএমএল কোডগুলো এভাবে থাকবে এবং ওখানের মধ্যে এইভাবেই অ্যাড হবে। তো আপনাদের যখন পিএইচপি ক্লাস নেব সেটার মধ্যে ওখানের মধ্যে দেখানো হবে যে কিভাবে এই জিনিসগুলো মানে ডেটাবেসের সাথে কানেক্ট করে দেওয়া যায়। সেম ভাবেই আমাদের এটার নিচে আমরা আরেকটা ট্যাগ নিয়ে নেবো, সেটা হচ্ছে যে অর্ডার লিস্ট। আপাতত এগুলো আগেও দেখিয়েছি, তো এগুলো আরেকবার একটু রিভাইসও দিয়ে দিচ্ছি এবং পরবর্তীতে এগুলোতে আরো নতুন জিনিস অ্যাড করবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো অর্ডার লিস্টের মধ্যে ডেমো 1 দিলাম, রাইট? তো লাস্ট টাইম আমাকে একজনে জিজ্ঞেস করেছিল, আমার মনে নেই, বাট উনি জিজ্ঞেস করেছিল যে অর্ডার আর আনঅর্ডারের মধ্যে আমরা যেমন অনেকে একবার জিজ্ঞেস করেছিল, যেমন এখানের মধ্যে যেমন বুলেট পয়েন্ট আসছে এবং এখানে 1 2 দেখাচ্ছে, 1 এর পর 2 3, তো এখানের মধ্যে এবিসিডি আমরা কিভাবে অ্যাড করব? হ্যাঁ স্যার, আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তো ওই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি যেমন ধরেন এখানে ওএল এর ক্ষেত্রে ওপেন ট্যাগের মধ্যে গিয়ে আমরা স্টার্ট স্টার্ট একটা অ্যাট্রিবিউট নেব এবং স্টার্ট আমরা দিব 5 এবং টাইপ, এই টাইপ অ্যাট্রিবিউট নিব। এটা আমি আগে লিখে নিয়ে এটা সেভ করলাম। এটা যেমন দেখছেন এটা হয়ে গেল। ও টাইপ এ মানে স্যার ওই এবিসিডি এরকম টাইপ নেবে তাই তো? হ্যাঁ, আর এটা স্টার্ট দিয়ে। স্টার্ট তো 5 মানে স্টার্ট ওটা দিয়ে, থেকে 5 নম্বর থেকে স্টার্ট হবে, হ্যাঁ? হ্যাঁ, তো স্টার্ট দিয়ে শুরুর নম্বর নির্ধারণ করা হয়, যেখানে টাইপ দিয়ে নম্বরের ধরন নির্ধারণ করা হয়। আর সেই জায়গায় যদি আপনি এখন এখানের জায়গায় আপনি রিভার্স দেন, অর্থাৎ এই জিনিসটাকে আপনি মুছে দিয়ে আপনি ডাইরেক্ট রিভার্স লেখেন, এটা কোনো অ্যাট্রিবিউট না, এটা জাস্ট এটা অ্যাট্রিবিউটই, বাট কোনো ইয়া ছাড়া, ইকুয়াল টিকুয়াল ছাড়া রিভার্স দেন, তখন এটা অটোমেটিক আবার 1 এর মধ্যে যাবে গিয়া। তো এই যে রিভার্স লজিকটা ব্যবহার করা বা স্টার টাইপ এই লজিক, তো যখন এগুলো পিএইচপির ক্ষেত্রে হয় বা ডেটাবেসের ক্ষেত্রে হয়,
ডেটাবেস তখন এই লজিক গুলোকে অ্যাপ্লাই করে। অর্থাৎ ডেটাবেস আগে থেকে সেট করা থাকে এবং আপনার পিএইচপি স্ক্রিপ্টে আগে থেকে এই ফাংশন গুলো একটার পর একটা পয়েন্ট দেওয়া থাকে। অর্থাৎ কোনো এক পরিস্থিতিতে আপনার এটা কি রিভার্স হবে নাকি আপনার এটা এই স্টার্ট অর্থাৎ 5 থেকে স্টার্ট হবে। তো এখানে 5 দেওয়া আছে। আমি এখানে যদি 1 দিই এবং একটা রিফ্রেশ দিই, তো এটা এ থেকে শুরু হচ্ছে। তো 5 দিয়েছিলাম যে ডাইরেক্ট ই থেকে শুরু হচ্ছে। এখান থেকে এ এর জায়গায় যদি আমরা এবিডি দেখি, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা যায়। তখন এটা 1 এ যাবে গিয়ে, কারণ এটা টাইপের মধ্যে এটা ইয়ার থেকেই বুঝে যাবে। অর্থাৎ এখানে টাইপের মধ্যে মূলত 1 ছোট হাতের এ, বড় হাতের এ, আই, এল এই টাইপের জিনিসগুলো দিয়ে মূলত ইউজ করা হয়। যেমন রোমান সংখ্যাও আপনারা এখানে চাইলে ব্যবহার করতে পারেন। তো ওইটা ওখানে এভাবে ডেজিগনেট করে দিতে হয় যে আমরা কি, কি জিনিস ব্যবহার করতে যাচ্ছি। তো যখন ডেটাবেস ব্যবহার করা হয় তখন ডেটাবেসের লজিকটাকে ব্যবহার করে। যে আপনার এটা কি এবিসিডি তে হবে নাকি 1 2 তে হবে নাকি রোমান সংখ্যা আই 2 3 ওরকম ভাবে হবে নাকি এটা ডাইরেক্ট রিভার্স লজিক এপ্লাই করে ডাইরেক্ট আপনার এটা এরকম 1 2 3 তে হয়ে যাবে। ওগুলো মূলত ডেটাবেসের উপরে ডিপেন্ড করে। আর স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি এভাবে সেট করে দিতে পারেন। যে স্টার্ট দিয়ে হচ্ছে কত থেকে স্টার্ট হচ্ছে। ১ থেকে স্টার্ট হবে নাকি ২ থেকে। এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। এই নেস্টেড লিস্টটা কি? নেস্টেড লিস্ট হচ্ছে যে সাব মেনু। অর্থাৎ মেনু আছে সেই মেনুর আন্ডারে আরেকটা মেনু। তো এটাকে মূলত নেস্টেড লিস্ট বলে। যেমন ধরেন এখানে তো দেওয়া নেই। অনেকে হয়তো দেখেছেন এটা এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরেন একটা মেনু আছে সেখানে যখন ধরি সেখানে আমাদের আরো কিছু ছোট, ছোট মেনু দেখায়, রাইট? এই জিনিসগুলোকে মূলত নেস্টেড লিস্ট বলে। তো এটা আমি অর্ডার আর আনঅর্ডার দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দেই। যেমন ধরেন আচ্ছা হ্যাঁ, এখান থেকে এটা বাদ করে দিই। রাইট। তো এটা হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট। তো এই আনঅর্ডার লিস্টের আন্ডারে আমাদের ১ম একটা লিস্ট নিতে হবে আগেরবারের মতোই। আমরা একটা লিস্ট নেব। বাট এবার কি করব আমরা এই লিস্টের ভিতর আরেকটা আনঅর্ডার লিস্ট নেব। ১ম এ আমরা আমাদের এই লিস্টের একটা নাম দিই। ধরেন ফ্রুট। আমরা একটা ফ্রুটের লিস্ট বানাচ্ছি তো এটা আমাদের লিস্টের নাম দিলাম। এই লিস্টের আন্ডারেই আমরা আমাদের আরেকটা আনঅর্ডার লিস্ট নেব। এবার এই আনঅর্ডার লিস্টের ভিতর হবে যে আমাদের লিস্ট। তো আমরা একটু দেখতে কঠিন লাগতে পারে। তো এখানে লিস্টের ভিতরে আমরা ধরেন অ্যাপেল, আরেকটা লিস্ট নিই। এটাকে আমরা সেভ করে নিলাম। এই যে দেখছেন এটা হচ্ছে যে আমাদের লিস্টের নাম, নাম হিসেবে কাজ করছে এবং এই লিস্টের আন্ডারে আমাদের অ্যাপেল, বানানা এগুলো দেখাচ্ছে। এবং একটা জিনিস খেয়াল করেছেন যে এখানের মধ্যে যেটা ডট সেখানের মধ্যে এটা ওপেন ডট হয়ে গেছে। তো এটা একটা বেসিক লজিক যেটা HTML এ নিজে ব্যবহার করে। তো এগুলোকে আপনারা ওরকম সেম ভাবে স্টার্ট অ্যাট্রিবিউট এর মতো জিনিস দিয়ে চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে একটা লিস্টের নাম হিসেবে কাজ করছে। কিছুটা এই হেডলাইনের মতো, H1 ট্যাগ এর মতো। এটা হচ্ছে আপনার বানানা-টানানা। তো এইটা যে একটা ফাংশন, এটাকে মূলত নেস্টেড লিস্ট বলে। সেম ভাবে আপনার অর্ডার লিস্টের ক্ষেত্রে বা আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আপনি সেম লজিকটা এপ্লাই করতে পারেন। স্যার তাহলে এইচটিএমএল এ যখনই আমি নেস্টেড লিস্ট ইউজ করব তার নেক্সট যে লিস্টটা হবে কোনো কিছুর আন্ডারে সেই লিস্টে তাহলে আইকনটা তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যায় তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওইটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ। এটা বুঝানোর জন্য যে মানে এটাই কালোটা হচ্ছে একটা লিস্ট এবং এই লিস্টের আন্ডারে এটা। এবং যখন এটার মধ্যে আপনারা সিএসএস ব্যবহার করবেন তখন আপনারা এই যে পার্টিকুলার যে অ্যাপেল বানানো জিনিস আছে সেটাকে আপনি ফ্রুটের আন্ডারে হাইড করে দিতে পারবেন বা র‍্যাপ আপ করে দিতে পারবেন। তো যখন কেউ আপনি ফ্রুটে ক্লিক করবে, ক্লিক করা মাত্র এই ২ টা জিনিস দেখাবে। যেমন আমরা অনেক সময় দেখি মেনুর মধ্যে একটা ক্লিক করলে সেটার নিচে আরো ২ টা জিনিস দেখাচ্ছে।
যেমন এই অ্যাপেল আর ব্যানার, তো আপনি এটা ওভাবে করতে পারবেন। তো ওইটার ক্ষেত্রে আপনারা সিএসএস ক্লাস যখন করাবো সেখানের মধ্যে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে করা যায়। তো এই জিনিসভাবে এগুলোকে ব্যবহার করে জেনারেলি হেডার, এই যে হেডার অপশনটা, এটাকে রেসপন্সিভ করা হয় ইয়ার ক্ষেত্রে। যেমন ধরেন এটাকে আমি এভাবে করি, সেইখানে এটা আসবে না। এটা মোবাইলের ক্ষেত্রে করা যায়, ড্রপ ডাউন লিস্টের ও বলছেন স্যার? রেসপন্সিভ করা যায়। হ্যাঁ, এই একটা কোনো অপশনে ক্লিক করলে যে ড্রপ ডাউন লিস্ট বেরিয়ে যায়, ওই রকম হ্যাঁ, টাইপের? ড্রপ ডাউনটা, হ্যাঁ অ্যাকচুয়ালি ড্রপ ডাউন মেনু যেটা, তো এটাই হচ্ছে মূলত নেস্টেড লিস্ট। তো এই নেস্টেড লিস্টটা এইচটিএমএল এর ক্ষেত্রে এভাবে এপ্লাই হয়, আর কিন্তু যখন ডেটাবেস হয়, ডেটাবেসে ডিসাইড করে যে কখন ওই ফাংশনটা এপ্লাই করবে বা করবে না। তো ওগুলো যেমন ধরেন হেডার ডট পিএইচপি, তো হেডার ডট পিএইচপি এর মধ্যে ওই ফাইলটা ডিসাইড করা থাকে যে আমার এই ফাইলটা এভাবেই দেখতে লাগবে একটা নির্দিষ্ট সাইজে পৌঁছানোর পর। আর আনঅর্ডার্ড এ স্যার এমনি এমনি আইকনের ওই টাইপটা চেঞ্জ করা যায় না? এমনি যদি আমি অন্য টাইপের কিছু ইউজ দাঁড়ান, করি? এটা আমি একটু দেখি করাই করি। যেমন ধরেন এখান থেকে আমরা আনঅর্ডারে যাই গিয়ে, ধরেন এই যেমন দেখছেন এটা 1 1 হিসেবে আসছে। তো এটা 1 আর 1, যেমন এখানের মধ্যে আপনি এই যেমন একটু আগে দেখা দিলাম স্টার্ট ব্যবহার করে, এই জায়গায় আপনি এই ওএল এর মধ্যে স্টার্ট ব্যবহার করে আপনি এটা ইয়া করে দিতে পারেন। অর্থাৎ ধরেন আমি এখানে এভাবে দেখাই যে এটা হবে যে এবি 1 2 তে, না সরি, ধরেন এই 1টা 1 এর জায়গায় হবে যে এবিসিডি, আর এখানে যে 1 আছে এই 1 এর জায়গায় হবে যে 1 2, বা ধরেন আই, ওই রোমান সংখ্যার মধ্যে ওই জিনিসগুলো ওভাবে ডিসাইড করে দিতে পারেন। কিন্তু যদি আপনি এখানে চান যে এখানে কালার টালার চেঞ্জ করতে, তখন আপনাকে এখানে সিএসএস ব্যবহার করতে হবে। যেমন এই জিনিস এই জিনিসটার জন্য আপনাকে এখানে সিএসএস ব্যবহার করতে হবে, আর এই জিনিসটার জন্য এখানে সিএসএস ব্যবহার করতে হবে। মূলত এই ওএল এর ওপেন ট্যাগের মধ্যে সিএসএস ব্যবহার করলেই হচ্ছে। আরেকটা হচ্ছে আপনার ডিসক্রিপশন লিস্ট। তো এতক্ষণ আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট সম্পর্কে জানলাম, যেগুলো আগেও বলেছিলাম। তো আজকে একটু নেস্টেড লিস্ট সম্পর্কে জানলাম। তো আজকে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন লিস্ট মূলত ৩ ভাগে বিভক্ত। একটা হচ্ছে ডিএল, টিটি, আরেকটা হচ্ছে ডিডি। তো এটাকে আমরা একটু নিচে যাই। প্রথমে আমরা এখানের মধ্যে আরেকটা H2 ট্যাগ নিয়ে নিই, নাম দিয়ে দিই একটা, নাম দিই ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্ট ৩ প্রকার মূলত। যেমন প্রথমে ধরেন ডিএল, এই ডিএল, তো এই ডিএল এর ভিতর আপনার যাবতীয় জিনিস যেগুলো সেগুলো থাকে। বা ডিএল মানে বলতে পারেন ডিসক্রিপশন লিস্ট। তো ডিসক্রিপশন লিস্টের শর্ট ফর্ম হচ্ছে ডিএল। যেমন ওএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এই ডিএল দিয়ে আপনার ডিসক্রিপশন লিস্ট তৈরি হয়। যেমন অনেক সময় আপনারা দেখবেন পোর্টফোলিওর মধ্যে একটা ডিসক্রিপশন দেওয়া আছে বা একটা অ্যাবাউট আস দেওয়া আছে, সেটার নিচে একটা এফএকিউ বা অন্যান্য ছোট জিনিস আছে, যেটাকে ক্লিক করলে আপনার আরেকটা ছোট্ট প্যারা দেখায় বা ওই ব্যক্তির একটা বক্তব্য দেখায়। ওগুলো মূলত এই ডিসক্রিপশন লিস্ট দিয়েই করা হয়। এই ডিসক্রিপশন লিস্টের মধ্যে আমরা এবার একটা ডিসক্রিপশন অ্যাড করব। তো ডিসক্রিপশন অ্যাড করার জন্য আমরা ডিডি ট্যাগ ব্যবহার করব, যেটাকে ডিডি ডিসক্রিপশন বলে। যেমন ধরুন আমরা এখানে যদি এখন একটা ডিডি ট্যাগ নিই, এই ডিডি ট্যাগের মধ্যে আপনার পুরা লেখাটা হবে। যেমন ধরেন আমি এখানে একটা লেখা লিখলাম, মাই ডিসক্রিপশন, রাইট। বাট এখানের মধ্যে আমরা ডিসক্রিপশন লিখছি ঠিকই, কিন্তু এই ডিসক্রিপশনের কোনো টার্ম নেই। তো টার্ম দেওয়ার জন্য আমরা ডিটি ব্যবহার করবো, অর্থাৎ ডিসক্রিপশন টার্ম। তো টার্ম মূলত নামের মতোই কাজ করে, যে আমাদের একটা ডিসক্রিপশন আছে, সেটার আমরা একটা নাম দিতে চাচ্ছি। তো আমরা এখানের মধ্যে ডিটি, এই টার্ম, তো টার্মের মধ্যে অ্যাবাউট লিখে দিই।
এটাকে যদি আমরা সেভ করি এবং এখানে যাই, এই যে আমাদের ডিসক্রিপশনটা এইভাবে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাবাউট এবং এই অ্যাবাউট এর নিচে হচ্ছে আমাদের ডিসক্রিপশন। এটা কিছুটা এখানে লিস্টের মতোই কাজ করছে, বাট এখানের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করছে। যখন এটা গুগলে ইন্ডেক্সড হবে, যখন এটা গুগলে ইন্ডেক্সড হবে আপনার এটা একটা ছোট্ট ডিসক্রিপশন। এটাকে এভাবেও করতে পারেন, যেমন ধরেন আমি এই জিনিসটাকে আরেকটু ইয়ে করে নিন। ধরেন এখানের মধ্যে লেখা আছে HTML। ধরেন একটা পোর্টফোলিও আছে, ওখানের মধ্যে লেখা আছে আই এম ইন এক্সপার্ট ইন HTML, এত বছর আমি HTML এক্সপার্ট। এবং এখানের মধ্যে যখন HTML এ ক্লিক করা হবে তখন এখানে HTML এর কতগুলো প্রজেক্ট করা হয়েছে বা কতগুলো ফাইল আমরা ক্লায়েন্টকে জমা দিয়েছি, তো ওগুলো সম্পর্কে একটা পুরা ইয়া থাকবে, আপনার ডিটেইল ডেসক্রিপশন থাকবে। HTML এ ক্লিক করলে একটা র‍্যাপ আপ ওপেন হয়ে এটা দেখাবে। তো ওগুলো CSS স্টাইলিং করা যায়। তো CSS স্টাইলিং এখানের মধ্যে DL এর মধ্যে হবে। তো ডিটি মূলত হচ্ছে টার্ম, ডিডি মূলত হচ্ছে ডিসক্রিপশন। তো এটা মূলত এফএকিউ, যেমন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, তো এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করা হয়। যখন ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা এফএকিউ এড করবেন কন্টাক্ট পেজে বা অ্যাবাউট আছে, যে মানে ক্লায়েন্টরা যে কোয়েশ্চেন গুলো সবচেয়ে বেশি আস্ক করে, যেমন ধরেন ফাইবারে গেলে আপনারা পাবেন ওখানে এফএকিউ একটা অপশন আছে। তো এই টাইপের জিনিসগুলো মূলত এই ডিএল ট্যাগটা দিয়েই করা হয়, যেটার আন্ডারে দুইটা আরো এক ট্যাগ আছে, একটা হচ্ছে ডিটি আর একটা হচ্ছে ডিডি। তো এতটুকু বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো এতটুকু তো হয়ে গেল। তো এবার আমাদের একটা লাস্ট যেটা আছে সেটা হচ্ছে টেবলস। যেমন এর পরবর্তী ক্লাসগুলোর মধ্যে, যেমন আজকে আমরা একসাথে ২ টা ক্লাসই করাই দিচ্ছি। যেমন এর আগে একটা ক্লাস আমি ২ টা ক্লাস একসাথে করিয়েছি, যাতে HTML টা তাড়াতাড়ি শেষ করা যায়। কারণ HTML এর মধ্যে অত সেরকম কিছু শেখার নেই। এটা একটু জাস্ট প্র্যাকটিস করা বাকি, যে কখন কোনটা ব্যবহার করতে হবে। তো সেই হিসেবে এটা আরেকটা আছে টেবল। এতটুকু তো হয়ে গেল। তো আমরা জাস্ট এই অংশটুকু বাদ করে দিই। যে নামটা থাকুক। নামের জায়গায় আমি এখানে জাস্ট টেবল লিখে দেব। টেবল। এটা হচ্ছে আমার টেবল। টেবল মূলত অনেক ধরনের আছে, যেমন ধরেন বিল-টিল। আমরা অনেক সময় বিল তৈরি করি বা ইয়া তৈরি করি। তো সেখানে ক্ষেত্রে টেবলস থাকে স্তর। বিভিন্ন টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা স্টোর করা হয়। তো টেবল মূলত টেবল ট্যাগ দিয়েই ব্যবহার করা হয়। যেমন ধরেন টেবল। এটা হচ্ছে আপনার টেবল ট্যাগ। তো টেবল ট্যাগ দিয়ে আপনার টেবল তৈরি করা হয়। তো যখনই আপনি কোন টেবল তৈরি করবেন, যেমন ধরেন একটা আমি ছবি দেখাই। এখানে যেমন ধরেন এটা একটা গ্রাফিক ডিজাইন করা। টেবল হচ্ছে মূলত এই জিনিসগুলো। এই যে যেমন এখানে দেখেন ক্রেতার নাম, ঠিকানা, অর্ডার নং। তো এটা যে একটা রোতে কলামে আছে, তো এটা হচ্ছে এগুলোকে মূলত টেবল বলে। তো এটা যেমন এটা হচ্ছে আপনার রো, আর এই লম্বালম্বিটা হচ্ছে আপনার কলাম। এই তো এই লম্বালম্বি যেটা যাচ্ছে ওইটা হচ্ছে আপনার কলাম, এটা হচ্ছে আপনার রো। তো এই রো কলাম দিয়ে মূলত টেবিল HTML এর ক্ষেত্রে বিভিন্ন জিনিস এই রো কলাম গুলো ব্যবহার করা হয়। তো টেবিলের মধ্যে ১ম জিনিস হচ্ছে আপনার রো সেট করতে হবে, যে আমার রো গুলো কি হবে। যেন ওখানের মধ্যে ক্রেতার নাম, বয়স ওগুলো আমরা দেখলাম। তো ১ম এ আমরা কিছু রো তৈরি করব। তো রো এর জন্য আমরা টেবল রো ব্যবহার করব, অর্থাৎ TR। তো TR হচ্ছে শর্ট ফর্ম, মানে টেবল রো। তো টেবল রো আমি নিলাম। এবার এখানের মধ্যে রো তো আমি তৈরি করে নিলাম, বাট এবার রো এর মধ্যে আমাদের কিছু নাম বা কিছু হেডার ব্যবহার করতে হবে, হেডলাইন। যেমন এখানে H1 দিয়ে আমরা হেডলাইন। এখানে হেডলাইন গুলো ব্যবহার করার জন্য আমরা এখানের মধ্যে TH অর্থাৎ টেবল হেডলাইন ব্যবহার করব বা টেবল হেডলাইন। আমরা এখানে TH নেব।
টিএইচ নিলাম। টিএইচ এর মধ্যে হবে যে আমাদের মূলত হেডলাইন গুলো, যেমন ধরেন আমি একটা বিলের জন্য নেম নিলাম, এখানের মধ্যে এবার নিলাম এইচ, এবার নিলাম ধরেন প্রোডাক্ট। এবার এটাকে যদি আমি সেভ করে নিই এবং ব্যাক যাই, এই যে নেম, এইচ, প্রোডাক্ট এগুলো দেখাচ্ছে। তো এগুলোকে আমরা লাইন ব্রেকার ব্যবহার করে ব্রেক করে দিতে পারি। এভাবেই থাকুক, একটু ফাঁক আছে। তো আমাদের টেবিল রো হয়ে গেল। এখানে পরবর্তীতে আমরা আরেকটা কিছু টেবিল রো এখানে এড করতে পারি। যেমন এটা একটা টেবিল রো হয়ে গেল, রাইট? এবার আমরা আরেকটা টেবিল রো তৈরি করব। এবং ২ টা টেবিল রো দেখতে কিরকম লাগে ওটাই আমরা এখানে মূলত দেখব। আমি এখান থেকে এই জিনিসগুলোই কপি করে নিই এবং এখানের জায়গায় আমি মানুষের নাম দিই। নেম দিলাম রহিম, বয়স দিলাম ২১, প্রোডাক্ট দিলাম জুয়েলস। বানান ভুল হতে পারে। এবার যদি আমরা এখানে যাই, এই যে দেখছেন নামের মধ্যে রহিম, এজ ২১। এইভাবে আমরা চাইলে এখানে মধ্যে আরো কিছু টেবলস এড করতে পারি। যেমন এটাকে আমরা কপি করে নিই পুরো জিনিসটাকেই। এটা নিচে গিয়ে আরেকটু রেখে দিই। রহিমের জায়গায় এখানে রেখি অর্জুন, বয়স দিলাম ৪১, জুয়েলস এর জায়গায় দিলাম ফ্রুটস। সেভ করবো। আর আমাদের টেবিল এভাবে থাকে, অর্থাৎ নেমের আন্ডারে এগুলো থাকবে, এজের আন্ডারে এইভাবে মূলত এই টেবিলস গুলো তৈরি করা হয় ইয়ার ক্ষেত্রে। তো এই টেবিলটা মূলত ব্যবহার করা যায়, যেমন ধরেন প্রাইজিং ইয়া বানাচ্ছেন। ধরেন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি একটা প্রাইজিং ইয়া বানাতে চাচ্ছেন, প্রাইস চার্ট বানাতে চাচ্ছেন। যেমন আমার ওয়েবসাইটে যাই, এই যে প্রাইজিং সিস্টেমটা, এই টাইপের প্রাইজিং চার্ট গুলো মূলত এখানে মধ্যে দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে, বাট প্রাইস চার্ট ওগুলো এই এইচটিএমএল এর ক্ষেত্রে টেবলস দিয়ে ব্যবহার করা হয়। এবং ইমেজ, এই যেমন এই যে প্রাইস চার্ট গুলো, একটা এই যে এই টাইপের এই জিনিসগুলো, যে কোনটার নিচে ফ্রি এর আন্ডারে, একটা বেসিক এর আন্ডারে, এটা অপশনাল এর আন্ডারে, প্রিমিয়াম এর আন্ডারে। এখানে দেখতে একটু ডিফারেন্ট লাগছে আমাদের এটার থেকেই, কারণ এখানে মধ্যে আমরা এইচটিএমএল বিভিন্ন ইমেজ বা আইকনস ব্যবহার করি। তো ওগুলো আমরা সুন্দর মতো অ্যাড করতে পারি। আইকন অ্যাড করতে হলে আমরা আইকো ডট আইও থেকে পিএনজি পিএনজি ইমেজের লিঙ্কটা কপি করে এখানে মধ্যে আমরা আইকনস গুলো ব্যবহার করতে পারি। যেমন অর্জুনের পাশে অর্জুনের ছবি, প্রোফাইল পিক ব্যবহার করতে পারি। এগুলো করতে পারি। তো যেমন এখন যেহেতু এটা আমরা ব্রাউজারে আছে, এটা দেখতে কিছুটা সিমেট্রিক বা ওয়েবসাইট দেখতে লাগছে, কারণ এটা অতটা ডিজাইন করা নেই। যখন আমরা সিএসএস ব্যবহার করবো পরবর্তীতে এটা দেখতে আরো সুন্দর লাগবে। এর পরবর্তীতে আমরা আরো কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে ক্যাপশন, থ্রেড, টি বডি, টি ফুট। প্রথমত হচ্ছে ক্যাপশন। তো টেবিলের একটি সংক্ষিপ্ত শিরোনাম বা অ্যাসিবিলিটির অর্থ হচ্ছে ক্যাপশন। যেমন ক্যাপশনের বাংলা অর্থ আমরা এমনিও সবাই জানি, যে এটা মূলত একটা ছোট্ট ডিসক্রিপশন। ক্যাপশন মূলত একটা ছোট্ট ডিসক্রিপশন যে আমার জিনিসটা কি কাজে। এখানে ক্ষেত্রে আমরা কি করছি, H1 দিয়ে ক্যাপশন দিয়েছি, বাট এই টাইপের ডিজাইনের ক্ষেত্রে আমরা H1 ব্যবহার করব না। এখানে ক্ষেত্রে আমরা H1 টাকে সরিয়ে দেব। অন্যান্য ক্ষেত্রে H1 ব্যবহার করেছে, বাট এখানে ক্ষেত্রে আমরা H1 ব্যবহার করব না। আমরা এই টেবিলের ভিতর একটা ক্যাপশন দেব। যেমন এখানে ধরুন আমরা একটা ক্যাপশন নিই, এই ক্যাপশনের মধ্যে হবে আপনার লেখা। তো এখানের মধ্যে আমরা প্রোডাক্ট, তো আমি এখানে দিলাম
সুপার শপ, এটা হচ্ছে আমাদের ক্যাপশনের নাম দিলেন সুপার শপ। কারণ এখানে এই একটা ক্যাপশন দিয়েছে, একটা সেন্টারে এসে গেছে। আগেরটা দেখতে একরকম, এটা একরকম দেখতে, এটা কিছুটা বিলিং বা একটা চার্টের মতো দেখতে লাগছে। তো এই সুপার শপ, তো এটা গুগল যখন ইন্ডেক্স হবে, এই টেবিলের ক্যাপশন সবসময় সুপার শপ থাকবে, যাতে কেউ সুপার শপ সার্চ মারলে আমাদের এই রেজাল্টটা শো করে। এবার আমরা ব্যবহার করব হেডার, টি হেড, কারণ আমাদের এটার মধ্যে কোনো হেডার বা ফুটার নেই। তো হেডার ব্যবহার করার জন্য যেমন এইচটিএমএল এর ক্ষেত্রে হেডার অপশন থাকে বা এই হেড অপশন থাকে হেডারের ক্ষেত্রে, তেমনি টেবিলের ক্ষেত্রে টি হেড একটা অপশন থাকে, যেটা মূলত হেডার রোকে রিপ্রেজেন্ট করে। তো আমরা এখানে মধ্যে টি হেড ব্যবহার করব। তো টি হেডটা ব্যবহার করি ক্যাপশনারির নিচে, ক্যাপশনের নিচে বাট একটু আগে। আমি এটাকে এইভাবে করি, আমি টি হেড, সরি, আমি সিম্পলি একটা কাজ করি, ক্যাপশন নিচে আগে একটা টি হেড অপশন নিই, টি হেড, রাইট? টি হেডটা একটু জায়গা নিলাম। এবার এই যে পুরো জিনিসটা আছে আমরা যেটা বানালাম, এই জিনিসটাকে কপি করে আমরা এই টি হেড এর ভিতর দিয়ে দেব। যেহেতু এটা একটা হেডার, আমি হেডারের ভিতরে আমাদের এই পুরো ডেটাটা দিয়ে দিলাম, এটাকে সেভ করে নিলাম। দাঁড়ান 1 মিনিট। এখন একটু ঠিক আছে। এখন আমাদের একটা হেডার রেডি হয়ে গেছে। বেশি ভালো হবে যে যদি আমরা এভাবে করি, এগুলো মুছে দিই একেবারে, সেটাই ভালো। একেবারে এই জায়গায় যেহেতু শুরু করছি, তো এই শুরুর দিক থেকেই শুরু করি। টি হেড, তো টি হেড এর মধ্যে আমাদের মূলত এবার বাকি ডেটাগুলো হবে। প্রথমে আমরা একটা রো বানাবো টিআর দিয়ে, একটা রো নিলাম। এবার এই রো এর ভেতরে আমাদের মূলত হেড গুলো থাকবে, ইএইচ, ইএইচ, ওই টিএইচ এর মধ্যে আমি দিলাম ধরেন এইচ, ঠিক আছে। এর মধ্যে এখানের মধ্যে আমরা একটা জিনিসটা করে তো নিলাম, বাট এখানের মধ্যে এখন যখন আমরা এটাকে রিফ্রেশ দিব, দেখতে এইভাবে লাগছে কিছু, ব্যানানা অ্যাপেল। ব্যানানা অ্যাপেল হবে না, এখানে হবে যে নেম সাইজ, ওয়েট হবে, আমি সাইজ দিয়েছি। এখানের মধ্যে আমাদেরকে একটু কলাম অ্যাড করা উচিত। কলাম অ্যাড করার জন্য আমরা এখানের মধ্যে কল অ্যাট্রিবিউট ব্যবহার করব। সেটা হচ্ছে কলামকে মানে কল, কলটাকে ব্যবহার করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি, সেটা হচ্ছে স্কোপ। ধরেন স্কোপ, স্কোপ, স্কোপের মধ্যে আমরা কলাম লিখে দেব। সেম জিনিসটা আমরা এখানের মধ্যে ব্যবহার করব। এটাকে আমরা রিফ্রেশ দিয়ে এখানে দেখি, এই এখন দেখেন এটা একটু দেখতে একটু ডিফারেন্ট লাগছে, আগেরটার তুলনায় একটু ডিফারেন্ট লাগছে, কারণ এখানে এখন একটা কলাম সেট হয়ে গেছে। এখানে আমাদের একটা কলাম তৈরি হয়ে গেল। এখানে দেখে দেখে লাগছে না কলাম, বাট
একটা কলাম তৈরি হলো। এর পরবর্তী জিনিস যেগুলো সেগুলো আমরা করব টি বডি, যেটার মধ্যে মূলত আপনার ডাটাটা স্টোর হবে। টি বডিটা আমরা সবসময় টি হেড এর মতো, যেমন এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা হেডার এর নিচে বডি ট্যাগ ব্যবহার করেছি, তো টেবিলের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। কিছুটা এইচটিএমএল এরই মতো, সরি এইচটিএমএল এরই, বাট একটু ডিফারেন্ট ভাবে টেবিলের জন্য আলাদা করে টি বডি। তো আমরা এখানের মধ্যে একটা টি বডি নিব, একটা টি বডি নিলাম। তো এবার বডির মধ্যে আমাদের বাকি জিনিসগুলো থাকবে। ওটাকে এভাবে লিখি, আগের মতোই টিআর। আমরা এটা সায়েন্সের জায়গায় সাবজেক্ট দিই, সাইজে দিলে টিআর। টিআর এর ভিতর আপনার ডেটা আগে স্টোর করে, তো আমরা টিডি দিব ধরেন রহিম, এবং এখানের মধ্যে আবার টিডি নেব। বয়স দিলাম 16, না সরি, আমরা এখানে সায়েন্সের মধ্যে রেজাল্টেও 85 পেল, এতটুকুই রাখলাম। এরপর আমরা আরেকটা এইখান থেকে এই জিনিসটাকে কপি করে নেব, এবং আরেকটা নেব এখানের মধ্যে সায়েন্সের মধ্যেও পেলো এতটুকু হয়ে গেল। এরপর আমরা টি বডিটাকে ক্লোজ করে দেবো। টি বডি এখানে ক্লোজ হয়ে গেল। এবার টি বডির নিচে হবে যে আমাদের ফুটার, টি ফুট, যেটাকে মূলত টি ফুট বলে। টি ফুট, টি ফুট হচ্ছে যে আমাদের ফুটার। ফুটারের মধ্যে আপনার একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনার ডেটাও দিতে পারেন। তো আমরা এখানে টোটাল ডেটাটা দিই। আমি টোটাল ডেটাটা টিআর দিয়ে এখানে এবার টিডি, টিডির ভিতরে হচ্ছে আমাদের টোটাল ডেটা। যেমন ধরেন টোটাল ডেটা যে কোনো কিছু একটা দিয়ে দিই আমি আপাতত। আমি প্রথম টিডি দিয়ে টোটাল, এরপর আবার টিডি, এর মধ্যে টোটালটা ধরেন 100, আমি 200 দিয়ে দিই। এখানে কিছু একটা দিয়ে দিলাম, 200 দিয়ে দিলাম, এবং এটাকে আমি সেভ করে নিলাম। এই যে এতটুকু থেকে এই এতটুকু, এটা হচ্ছে মূলত আপনার টেবিল যেটা আমরা তৈরি করলাম। তো এখানে গিয়ে একটা রিফ্রেশ দিই। এই যে যেমন দেখেন রহিম 85, কারণ এত, টোটাল এত, এটা হচ্ছে আপনার মূলত একটা টেবিল তৈরি হয়ে গেল। এভাবেই ডেটাবেসে টেবলস টেবলস গুলো তৈরি করে, যেগুলো মানে প্রাইজিং চার্টটার মধ্যে দেখায়। বা অনেক সময় দেখবেন অনলাইন যে ক্যালকুলেটর গুলো আছে সেখানের মধ্যে রেজাল্ট কিছুটা এভাবেই দেখায়। তো যেখানে যখন আমরা এখন বিভিন্ন অ্যাড করব, যেমন এখানে কলাম, এখানের মধ্যে এই জিনিসটা যে অ্যাড করলাম, এটার কারণে আমাদের লেখাগুলো কিছুটা এভাবে দেখাচ্ছে, যের মধ্যে একটা মানে ফাঁক আসছে এবং একটা দেখতে এভাবে লাগছে। এতটুকু তো আশা করি বোঝা গিয়েছে, রাইট? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তো এতক্ষণ আমরা কলাম আর রো ব্যবহার করলাম, এবার আমরা ব্যবহার করবো যে কলাম স্প্যান এবং রো স্প্যান। তো কলাম স্প্যান কি? কলাম স্প্যান মানে হচ্ছে যে একটা সেলের উপর কলামের উপর দুইটা কলাম আরো এক্সট্রাক্ট করা, বা আরো কিছু কলাম অ্যাড করা, ওইটাকে মূলত কলাম স্প্যান দিয়ে ডিফাইন করা হয়। সেম ভাবে রো এর ক্ষেত্রে, এমনি তো আমরা রো আর কলাম তৈরি করছি, বাট যখন ওখানে মধ্যে আমরা চাচ্ছি যে দুইটা কলাম হবে বা তিনটা কলাম হবে, তখন আমরা এই কলাম স্প্যান বা রো স্প্যান গুলো এইচটিএমএল এর ক্ষেত্রে ব্যবহার করি। যেমন যদি ধরেন আপনি কলাম স্প্যান আমরা ব্যবহার করি, এটা থাকুক, এখান থেকে আমরা টিএইচ কোথায় গেল, এই টিএইচ, এখান থেকে আমরা এই জিনিসটাকে মুছে দিই। এখানের জায়গায় আমরা ডাইরেক্ট কলাম স্প্যানে যাই। কলস কল স্প্যান, কল স্প্যান আমি এখানে চাচ্ছি দুইটা কলাম, এটা আমি দুইটা দিলাম। সেম ভাবে এখানে এখানে আমি দুইটা দিলাম। এখন আমার এখানে দুইটা কলাম হবে, এবং এখানের মধ্যে আমি একটা বর্ডার অ্যাড করতে চাচ্ছি টেবিলের ক্ষেত্রে।
তো আমি জাস্ট এই টেবিল ওপেনটাকে যাবো, এখানে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো, সেটা হচ্ছে বর্ডার। এই বর্ডারের মধ্যে আমি বর্ডার দিলাম 2, সেভ করে নিলাম। এবার এখান থেকে একটু নিচে নেমে আমাদের এই যে টিডি আছে, এখানে না, আমি এখানে এই টিডি, এখানের মধ্যে আমরা এবার রো ব্যবহার করবো এখানে। সেটার জন্য আমরা রোজ পেনও আমরা এখানে 2 দিলাম। এর নিচেরটা তো সেম ভাবে আমরা রোজ পেন ব্যবহার করবো, রোজ পেন। তো কলাম আর রো আমরা জেনারেলি ব্যবহার করি, কিন্তু যখন আমরা বাড়তি কিছু অ্যাড করতে চাই, কলাম মানে এক্সট্রা কলামের দরকার, তখন আমরা এই কল স্প্যান আর রো স্প্যানটাই ব্যবহার করব। আর নইলে স্কোপ কল ওইভাবে ব্যবহার করা যায়, বাট ওইটা মোস্টলি ইউজ হয় না। সব জায়গায় এটাই ব্যবহার করে, কারণ যেহেতু এটা সহজ, এখানে আপনি ডিফাইন করে দিতে পারছেন যে আপনার কয়টা লাগতেছে। সেম এই জিনিসটা এখান থেকে কপি করে নিই, এখানে যতগুলো টিজিতে আছে সবগুলোতে সেম জিনিসটা দিয়ে দিব। টোটালে দিতে হচ্ছে এখানে এসে, এই দেখছেন এটা একটা পুরো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার একটা পুরো দমের চার্ট আমাদের তৈরি হয়ে গেল। আগে আমাদের এটা ফুল উইথ ছিল, অর্থাৎ কোনো প্রকার বর্ডার বা কোনো কিছু ছিল না, বাট এখন আমাদের এটা একটা দেখতে পুরো একটা সুন্দর চার্টের মতো লাগছে। আর এখানের মধ্যে আমরা কিছু মডিফিকেশন যখন করবো, এটার মধ্যে আরো কালারফুল বা আরো ডিজাইন অ্যাড করতে পারবো। তো এই মূলত রোজ পেন আর কলাম পেন ইউজ করার কারণই হচ্ছে যে এটা, এখানে প্রতিটা কলামের মধ্যে একটা বর্ডার, এই যে আমরা এখানের মধ্যে একটা বর্ডার ডিফাইন করলাম, প্রতিটা কলামের মধ্যে একটা 2 পিক্সেলের বা 2 ইয়ার বর্ডার তৈরি হয়ে গেল। সেম ভাবে প্রতিটা রো এর জন্য এরকম একটা বর্ডার তৈরি হয়ে গেল। এই জন্য আমরা মূলত এই জিনিসটা ব্যবহার করলাম। তো এতটুকু তো আশা করি বোঝা গিয়েছে, রাইট? হ্যাঁ, বোঝা গেছে স্যার, বোঝা গেছে। আমাদের আর লাস্ট একটা জিনিস, আর লাস্ট একটা না, এটা অ্যাকচুয়ালি 2টা জিনিস আছে। সেটা হচ্ছে যে আমাদের কলাম গ্রুপ। এতক্ষণ আমরা টেবিল দেখলাম, টেবিলের গ্রুপিং দেখলাম, এই যে জিনিসগুলোকে বলে গ্রুপিং বলে। তারপর কল স্প্যান, রো স্প্যান, অনেকগুলো দেখলাম। এবার আমাদের মেন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কলামের গ্রুপ করা। অর্থাৎ কলাম তো আমরা বানাচ্ছি ঠিকই, বাট আমরা কলামটাকে এবার গ্রুপে বানাবো। আর এখানে কলাম তো আছে, এগুলোকে এবার আমরা গ্রুপিং করবো। তো এটা আমি নিচের দিকে যাই, টেবিলের মধ্যে থাকবে, আমি একটু স্ক্রল ডাউন করি। আমরা এবার একটা কলাম গ্রুপ নেব, যেটাকে কল গ্রুপ বলে শর্ট ফর্মে। আমরা কল গ্রুপ, আমরা একটা গ্রুপ তৈরি করবো। কল গ্রুপের মধ্যে আমরা কলামস নেব, এবং প্রত্যেকটা কলামের একটা আলাদা আলাদা সাইজ অ্যাড করব। যেমন ধরেন সাইজ অ্যাড করার জন্য আমরা এখানের মধ্যে কল ট্যাগ ব্যবহার করব। কল ট্যাগের ওপেন ট্যাগই থাকে, যেমন ওই বিআর ট্যাগের মতো। এটার কোনো ক্লোজ ট্যাগ থাকে না, বা আপনি দেন বা না দেন সেটা ম্যাটার করে না। এবার এখানের মধ্যে আমরা সাইজ অ্যাড করব। তো এখানের মধ্যে আমরা একটা বেসিক সিএসএস বা বেসিক সিএসএস অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে স্টাইল। যেটা যখনই আপনি আপনার এইচটিএমএল এর সিএসএস ইন্টিগ্রেট করবেন, সব জায়গায় আপনাকে স্টাইলটা ব্যবহার করতে হবে। আমি যেহেতু আমার একটা এইচটিএমএল কোডের ভিতর সিএসএস ঢুকাচ্ছি, সেই হিসেবে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। কিন্তু যখন আপনি কোনো এইচটিএমএল এর সাথে এক্সটার্নাল সিএসএস অ্যাড করবেন, তখন আপনি স্টাইল ট্যাগ ব্যবহার করবেন। এই যেমন স্টাইল ট্যাগ, যেমন আছে ক্লাসের শুরুতে একটা ওখানে মধ্যে দেখিয়েছিলাম স্টাইল ট্যাগ। তো ওইটা থাকুক সিএসএস এর জন্য। তো আজকে আমরা স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। এখানের মধ্যে এবার আমরা একটা উইথ অ্যাড করব। যেমন ধরেন উইথ, এখানে উইথ কত দিতে পারি, আমি 40% দিই। জিনিসটা কপি করে নিই, এর নিচের অংশ এটাকে আবার দিলাম, এর নিচের অংশটাকে আবার দিলাম। এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ দিই, 20, এটাকে দিলাম 30, ওরকম। তো এবার এই 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 যে জিনিসটা, এটার সাথে এই উপরেরটা কোনো সম্পর্ক নেই, দুটোটা আলাদা জিনিস সম্পূর্ণ।
উপরেরটা রেখেছি যাতে পরবর্তীতে যখন ফাইলটা আপনাদেরকে দেবো আপনাদের বুঝতে সহজ হয়। তো দুটোটা গলিয়ে ফেলিয়েন না। এই জিনিসটা হচ্ছে একটা আলাদা কোড। এটা আমি এখানে আরেকটু ভালো হবে যদি আমি এভাবে H1 ট্যাগ ব্যবহার করি। আচ্ছা, থাকুক। এরপরে আমরা আমাদের টিআর অর্থাৎ রো তৈরি করব। প্রত্যেকবারের মতো এবার রো এর ভিতর আমরা আমাদের হেড টিএইচ সরি টিএইচ এর মধ্যে আমরা আমাদের প্রোডাক্ট লিখলাম। প্রোডাক্টের পর টিএইচ প্রাইস, এরপর হচ্ছে আপনার টিএইচ স্টক, কতটুকু প্রোডাক্ট আমার থেকে আছে এটাই হলো আমাদের দুটো অ্যাড করা। আমরা সেভ করে নেব। এই যেমন দেখেন এটা একদম দেখছেন এটা কিরকম ভাবে হয়ে গেছে, উপরেরটা আলাদা এটার ক্ষেত্রে আলাদা। যেমন একসাথে কাজ করছে তো জিনিসটাকে আমি একটা কাজ করি, এই যে পার্টিকুলার কোড এটাকে আমি কপি করে টেবিলটাকে টেবিল সেটা বেশ ভালো হবে, তাহলে আমাদের একসাথে মার্জ হয়ে যাবে না। আগেরবার মার্জ হয়ে গেছিল, এখন যদি যাই এই যে দুটোটা ডিফারেন্ট, উপরেরটা আলাদা নিচেরটা আলাদা ভাবে। এই যে প্রোডাক্ট প্রাইস স্টক আগের বারের মতন এগুলোর মধ্যে এবার অনেক বেশি জায়গা আছে। এখানের মধ্যে এবার আমরা আমাদের টিডি অ্যাড করব। টিএচ অ্যাড করলাম, এবার টিআর দিয়ে টিডি অ্যাড করব। এখানের মধ্যে প্রোডাক্ট লিখলাম এইভাবে করে আসবে, এই প্রতিটা লাইনের জন্য আলাদা আলাদা করে তো এগুলোকে সাইজ আপনি আনতে পারবেন, এখানের মতো করে সাইজের মধ্যে নিয়ে আসতে পারবেন। যেমন এখানের মতো যদি আমরা এই ক্রস পেন বর্ডার এগুলো ব্যবহার করি, জাস্ট এখান থেকে কপি করে আমি জিনিসগুলো বসাই দিচ্ছি, গেল এবং কলস পেন এইচ কলস পেন, এবার আমরা রুজ পেনটা কপি করে জাস্ট বসাই দিচ্ছি যেখানে যেখানে ছিল। রিফ্রেশ দিই এবং এখানে আসি, এই একটা পুরা ডিজাইন তৈরি হয়ে গেল। তো স্টকের মধ্যে এভাবে একটু সরে এসছে, তো এগুলোকে আপনারা এই সাইডে আরেকটু নিয়ে আসতে পারবেন প্যাডিং ট্যাডিং ব্যবহার করে। তো আশা করি এতটুকু তো বোঝা গিয়েছে। তো এতটুকুই থাকবে আজকের ক্লাসটা। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা এইচটিএমএল এর যে বাকি দুটা পার্ট আছে, এতটুকুই থাকুক স্যার। হ্যাঁ, বাকি দুটা যে পার্ট আছে আমাদের এইচটিএমএল এর, এই দুটোটাই একসাথে করিয়ে দেবো। এরপর আমরা ডাইরেক্ট সিএস